যেই ধরনের মার্কিন চুক্তি আমরা সাইন করে এসেছি এবং যেভাবে গরুর মাংস মুরগির মাংস একেবারে মানে জিরো শুল্কে আমদানি করার যে অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, সেটাতে আমাদের এই পোলট্রি ডেইরি আসলে ভবিষ্যতে টিকবে কিনা সেটা একটা বড় কনসার্ন। কৃষককে এই যে ধান শুকানোর জন্য আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে রোদ্দের মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে কৃষককে আসলে একটা সামান্যতম যন্ত্র একটা স্টেট থেকে আমরা সরবরাহ করার মতো ব্যবস্থা করতে পারি নাই। যে হুন্ডাই আসবে, অ্যাপেল আসবে, ডেল আসবে, গুগল আসবে, মাইক্রোসফট আসবে, অনেক বড় বড় স্বপ্ন দেখি, অথচ আমরা আমাদের কৃষকের কাছে এখন পর্যন্ত কম্বাইন হারভেস্টারের মতো একটা খুবই সাধারণ যন্ত্র পৌঁছায় দিতে পারি নাই। কৃষি সেক্টরটা নিয়ে কেন বারবার কথা বলা দরকার, কারণ এটা হচ্ছে বাজেটের সবচেয়ে কম বরাদ্দ হচ্ছে এই সেক্টরে, নট ইভেন 5%, 4.5%-এর মতো, মানে প্রাণী সম্পদ, প্রাণী সম্পদ এগুলো মিলিয়ে টিলিয়ে 5%-এর কিছু উপরে হয়, কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান হচ্ছে কৃষিতে। আমরা সবাই জানি প্রায় 6 থেকে 7 কোটি মানুষের কর্মসংস্থান, এবং আমরা অনেক দিন ধরে এটা বলে আসছি এবং আমার মনে হয় এখানে যারা আছেন সবাই একমত হবেন যে কৃষিতে আমাদের বাজেটটা বাড়ানো দরকার। 10%, যেটা কৃষি প্রধান দেশে নর্মাল বলা হয়, এখন আমাদের যে 27-28 হাজার কোটি টাকা মনে হয় কৃষি বাজেটের বরাদ্দ, সেটা আমরা গত বছর, তার আগের বছর আমাদের বিভিন্ন ফোরাম থেকে সবসময় বলেছি যে এটা ডেফিনেটলি 60 to 70,000 crore টাকা করা উচিত। কারণ হচ্ছে কৃষি প্রধান দেশে বাজেট অবশ্যই কৃষি বাজেট 10% হওয়াটা সমীচীন। 2026 সালে, মানে তার আগে আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি, 100 ইকোনমিক জোন করে আমাদের কোটি কোটি চাকরি দেওয়ার কথা, আমাদের মানে 4th ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবের পরে আমার 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে, আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে আমরা একেবারে ভাসিয়ে দিচ্ছি, আমাদের এখানে আমরা মিলিটারি ইকুইপমেন্টের সমরাস্ত্র কারখানা করার কথা বলছে বিডা চেয়ারম্যান। এরকম একটা সময় কৃষি প্রধান দেশে 2026 সালে কৃষক রোদের অপেক্ষায় বসে আছে এবং এটাকে সবাই খুব অ্যাস্থেটিক ভাবে রিপ্রেজেন্ট করছে। এটা যে কতটা হার্ট ব্রেকিং, কতটা ট্র্যাজিক, কতটা বিভৎস যে এই সময়ে এসে কৃষককে কেন রোদের অপেক্ষা করতে হবে? আমার কি ধান শুকানোর যন্ত্র নাই? হোয়াট উই নো যে দের ইজ এ যন্ত্র কল্ড ক্রপ ড্রায়ার, খুবই পরিচিত পুরনো একটা যন্ত্র। আমার দুঃখে মানে বুক ফেটে যাচ্ছিল যে একটা ক্রপ ড্রায়ার বা একটা সরকারি পর্যায় থেকে কৃষককে এই যে ধান শুকানোর জন্য আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে রোদ্দের মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে কৃষককে আসলে একটা সামান্যতম যন্ত্র একটা স্টেট থেকে আমরা সরবরাহ করার মতো ব্যবস্থা করতে পারি নাই, বা কৃষক যদি সেটা কিনতে চায় সেখানে যে তাকে সাবসিডাইজ করে ভর্তুকি মূল্যে তাকে যন্ত্রটা দেয়া, এই জিনিসটা, এই সুবিধাটা আমরা 2026-এ কৃষককে দিতে পারিনি। রোদের অপেক্ষা কৃষককে অপেক্ষা করতে হচ্ছে যে তিনি ভর্তুকি দিয়ে আমাদেরকে খাওয়াবেন এবং অ্যাট দ্য সেম টাইম যখন এরকম হাওড়ের মতো একটা আগাম বন্যা হবে তখন তাকেই সেই যন্ত্রের মানে রোদের অপেক্ষা করতে হবে, তার কাছে কোনো যন্ত্র নাই। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে পরিমাণ লাফালাফি করি, আমরা যদি আসলে কৃষি প্রধান দেশের এই অত্যন্ত এসেনশিয়াল ভাইটাল এই যন্ত্রগুলো যদি কৃষকের হাত পর্যন্ত পৌঁছায় দিতে পারি, আমার মনে হয় না আসলে মানে যেটা প্রথম দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় অলরেডি আমাদের হয়ে গেছে, সেটা আমরা এই সময় এসে আসলে আমরা পাচ্ছি না, এই সুবিধাগুলো কৃষক পাচ্ছে না, এবং যে কৃষক হচ্ছে সবচেয়ে বেশি সাফার করছে মানুষকে মানে মানুষের ফসল উৎপাদন করে। সবাই আমরা খুব ভালো করে জানি যে গ্রামে, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে যেহেতু দীর্ঘদিন ধরে কোনো বিনিয়োগ হয় নাই, গ্রামে 5 মাসের বেশি কোনো কাজ থাকে না। একজন ক্ষেত মজুরকে তো আমরা আশা করি যে তিনি কৃষি কাজটা করবেন, আমাদেরকে কষ্ট করে খাওয়াবেন, আমরা এখানে বসে বসে খাবো। তো সেই ক্ষেত মজুর কেন গ্রামে থাকবে যদি তার ধান বোনার সময়, ধান কাটার সময় 2 মাস 4 মাস, আর হচ্ছে শীতকালীন যে সিজনটা যেখানে গাছ কাটার সময় কিছু হয়তো মজুর লাগে এবং হচ্ছে আপনার ওই ইট ভাটার সময়টা উইন্টার সিজনে লাগে। তো এই 5 মাস ছাড়া বাকি 7 মাস যখন গ্রামীণ অর্থনীতিতে কোনো কাজ নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজগুলোতে কোনো ইনসেন্টিভ নাই, এরকম একটা সিচুয়েশনে ক্ষেত মজুররা কেন গ্রামে থাকবেন, গ্রামে ফেরত যাবেন? গ্রামে তার জন্য কি আছে? কৃষি যখন অলাভজনক হয়ে গেছে। আমি বাজেটের কিছুটা দেখলাম যে গ্রামীণ অর্থনীতির জন্য খুব সম্ভবত 10,000 কোটি টাকার একটা বিনিয়োগ রাখা হয়েছে। তো আমরা একটা ব্রেকডাউন জানি না, আমরা আশা করি যে এই 10,000 কোটি টাকা হচ্ছে কৃষি অর্থনীতিতে এমন ধরনের প্র্যাকটিক্যাল বা প্র্যাগমেটিক বিনিয়োগ হবে যেটার মাধ্যমে আসলে কর্মসংস্থান তৈরি হবে কিনা আসলে আমরা জানি না। আর এগেইন এই কথাটা চলে আসে যে ক্ষেত মজুর সংকট আসলে কেন হবে? আমার তো মানে ধান কাটার জন্য তো আমার কম্বাইন হারভেস্টার নামক একটা খুবই জনপ্রিয় এবং একটা খুবই নর্মাল একটা যন্ত্র, মানে এটা তো আসলে মিলিটারি ইকুইপমেন্ট বানানোর মতো কিছু না। আমরা তো
মানে আমরা এখন কি বলছি যে হুন্ডাই আসবে, অ্যাপেল আসবে, ডেল আসবে, গুগল আসবে, মাইক্রোসফট আসবে, অনেক বড় বড় স্বপ্ন দেখি, অথচ আমরা আমাদের কৃষকের কাছে এখন পর্যন্ত কম্বাইন হারভেস্টারের মতো একটা খুবই সাধারণ যন্ত্র পৌঁছায় দিতে পারি নাই, যেই সমস্যার সমাধান ভিয়েতনাম, চায়না বা থাইল্যান্ডের মতো দেশগুলো, ইভেন ইন্ডিয়া 20 বছর আগে করে ফেলেছে, যে তারা কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে অথবা সরকারি মানে সরকারি সাবসিডির মাধ্যমে গ্রামগুলোতে তারা কম্বাইন হারভেস্টার, রিপার বা এই যে মেকানাইজেশনটা, এটা বহুদিন আগে হয়ে গেছে চায়না, ভিয়েতনামে। তো এগুলো খুবই কমন মডেল, এই মডেলগুলো অন্যান্য ডেভেলপিং কান্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছে। কৃষি খাতের সবচেয়ে বড় যেই মানে সমস্যা, সেটা হচ্ছে যে সরকারি ক্রয় কেন্দ্রের যে ঘাটতি, সারা বাংলাদেশে সরকারি ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে, ইউনিয়ন পর্যায়ে একেবারে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্রটা থাকতে হবে, এবং এগুলো আমরা মানে ইন্ডিয়ার দিকে তাকালে সফল মডেল দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে যে সরকারের মজুদ সক্ষমতা বাড়ানোর কথা। আমার যতদূর মনে পড়ে, এগেইন তিতুমির ভাই যখন আমাদের মানুষ ছিলেন, তখন আমরা এই মানে একই প্ল্যাটফর্মে বসে এই কথাগুলো বলেছি যে সরকারি মজুদ সক্ষমতা বাড়াতে হবে, কারণ এটা সেই আবহমান কাল থেকে 20 লক্ষ টনে আটকে আছে। আমাদের 2 কোটি টন হচ্ছে বড় উৎপাদন ক্ষমতা, এবং সেখানে আমাদের ডেফিনেটলি এটা মানে 50 লক্ষ টনে উন্নীত করতে হবে, কারণ মানে এটা না হলে যেটা হয়, সরকারি কয়েক কেন্দ্রের মানে সরকারি মজুদ সক্ষমতা না থাকলে আমাদের এখানে চালের যেই সিন্ডিকেট, তারা এই সুযোগটা নেয় এবং এটা তারা মার্কেট ম্যানিপুলেশন করে সবসময় যেটা হয় যে কৃষি যে লাভজনক হতে পারছে না, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের সরকারি ক্রয়ের সংখ্যাটা খুবই 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 অপর্যাপ্ত, এবং এটা আলটিমেটলি কৃষককে ভর্তুকি দিয়ে খাওয়াতে হচ্ছে দেশের মানুষকে। এবং যেটা আমরা 3.5 লক্ষ টন সংগ্রহ করি, সেটাকে অবশ্যই 17 লক্ষ টনে উন্নীত করতে হবে। এগুলো নতুন কোনো দাবি না, এই দাবিগুলো আমরা সবসময় করেছি, এবং আমাদের ভাইরা যখন ছিলেন রাস্তায়, তখন আমরা এই দাবিগুলো তাদের সাথেও করেছি। কোল্ড স্টোরেজের কথাটা বলা হয় যে বাংলাদেশে 400-র মতো কোল্ড স্টোরেজ আছে, কিন্তু বাংলাদেশে সরকারি কোল্ড স্টোরেজের সংখ্যা খুবই অপ্রতুল, অনলি মনে হয় 20 থেকে 22টা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেই সবজি বেল্ট আছে, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ এবং লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, এই জায়গাগুলোতে কোল্ড স্টোরেজের অপ্রতুলতার কারণে প্রত্যেকটা সবজি সিজনে মানে উইন্টার সিজনে দেখা যায় যে কৃষক ফুলকপি, আলু এগুলোকে স্টোরেজে রাখতে পারে না। এটা একটা বিশাল প্রবলেম, এবং স্টোরেজ করার জন্য, এবং স্টোরেজ এখন আবার রিনিউয়েবল এনার্জি নিয়ে যেহেতু আমরা অনেক মানে আশাবাদী, স্টোরেজ করার জন্য আসলে আবার সেটাকে রিনিউয়েবল এনার্জি দিয়ে করা যেতে পারে। এখানে ইনোভেশন ইকোনমির আমরা একটা করতে পারি। 4 নম্বর, আমরা যেটা সবসময় বলে আসছি, কৃষি এবং গ্রামীণ অর্থনীতিতে ডেইরি প্রসেসিং এবং ডেইরি প্রিজার্ভিং সেক্টরকে ফ্যাসিলিটেট করা, ইনসেন্টিভাইজ করা, সাবসিডি দেওয়া। কারণ হচ্ছে আমাদের দেশে আমরা দেখি যে সিরাজগঞ্জের মতো এলাকাগুলোতে কৃষক দুধ ফেলে দিচ্ছে, আবার কুষ্টিয়া, কুড়িগ্রামের মতো জায়গাগুলোতে হচ্ছে কৃষকের মানে কৃষক কি মানে ওখানকার এলাকার মানুষ হচ্ছে দুধ খেতে পায় না। সো বেসিক্যালি যেখানে দুধের পর্যাপ্ত প্রোডাকশন আছে, সেই জায়গাগুলোতে আসলে দুধ প্রিজার্ভেশন অ্যান্ড একটা হচ্ছে প্রিজার্ভেশন, একটা হচ্ছে প্রসেসিং, দুটোতে বিনিয়োগ করা। মানে আমরা এই সেক্টরটাকে ডেভেলপমেন্ট তো দূরে থাকে, আমরা এটাকে এক্সপ্লোরই করি নাই এখন পর্যন্ত, এবং এটা এত পোটেনশিয়াল আছে এই একটা সেক্টরে, যেখানে আমার প্রতি বছর এখানে মানে গরু ছাগল, এবং আমার মানে আমরা ওইটা সবসময় দেখি আমাদের নিউজগুলোতে থাকে যে দেশে গরু ছাগলের সংখ্যা বাড়ছে, কিন্তু ইটস অ্যাকচুয়ালি ভেরি ইন্সপায়ারিং একটা নিউজ, কারণ এটা 10 বছরে প্রচুর পরিমাণে গবাদি পশুর সংখ্যা বেড়েছে। অবশ্য যেই ধরনের মার্কিন চুক্তি আমরা সাইন করে এসেছি, এবং যেভাবে গরুর মাংস, মুরগির মাংস একেবারে মানে জিরো শুল্কে আমদানি করার যে অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, সেটাতে আমাদের এই পোল্ট্রি ডেইরি আসলে ভবিষ্যতে টিকবে কিনা সেটা একটা বড় কনসার্ন। এবং লাস্ট হচ্ছে যে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা আছে, বিএডিসি, বীজ সরবরাহ। কৃষক যে আগাম বন্যার সময় আমাদের ব্রি কিন্তু খুবই ইনোভেটিভ কিছু কাজ করেছে, আগাম বন্যার উপর কাজ করে তারা আগাম জাতের যে বীজটা, সেটা অলরেডি আমাদের দেশে আবিষ্কৃত, ব্রি 88, 84 এই জাতের ধানগুলো, এবং এই বীজটা আসলে সঠিক সময় কৃষকের হাতে পৌঁছে দেওয়া, সো দ্যাট তারা এপ্রিলের শুরুতেই যেন তারা ধানটা মানে প্রোডাকশনটা হয়ে গেলে হারভেস্টটা করতে পারেন। এই বীজটা আমাদের দেশে আছে, মানে আগাম জাতের বীজ আমাদের কাছে আছে। বিএডিসি এটাকে ইনোভেশন করেছে। বিএডিসির কাজ হচ্ছে এটা কৃষকের হাতে পৌঁছে দেওয়া, কিন্তু এটা কৃষক ঠিক মতো পায় না। কেন পায় না, কেন মানে কি করলে আসলে কৃষকের হাতে ঠিক সময় মতো এই আগাম জাতের বীজটা পৌঁছাবে, সেটাও আমরা জানি না। তো এটা বহু বছর ধরে আসলে এই একই জিনিস আমরা বলে যাচ্ছি, কখনোই এগুলো আমরা মানে এটার কোনো প্রতিফলন হয় নাই, কারণ কৃষি সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যেই সেক্টর
এটা নিয়ে আসলে কারো কোনো কনসার্ন আছে বলে মনে করি না। কৃষকের দায়িত্ব হচ্ছে সে লস দিয়ে সে প্রোডাকশন করবে, তারপর সে ইনডেটেড হয়ে যাবে, তারপর সে ঋণগ্রস্ত হবে, তারপর সে বলবে যে সে গ্রামে থাকতে পারছে না, শহরে চলে আসবে, শহরে এসে সে রিক্সা চালাবে, হকারি করবে, এবং তারপর আমরা অ্যাক্টিভিজম করবো যে আমরা হকার মুক্ত ঢাকা শহর চাই। সো আমরা কৃষি খাতের এই যে পুরো অলাভজনক একটা সিচুয়েশন, এখন আবার মার্কিন চুক্তি করে কৃষি খাতের কি হবে সেটাও আল্লাহ জানে। সো সব মিলিয়ে কৃষি খাতকে কিসের দিকে ঠেলে দিচ্ছি, কি হতে যাচ্ছে, আমরা একটা দিক নির্দেশনা চাই। গ্রামীণ এবং কৃষি অর্থনীতিতে যে 10,000 কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, আমরা একটু ব্রেকডাউনটা শুনতে পারলে ভালো হতো, যে আসলেও সেটা কৃষকের কাছে পৌঁছাবে কিনা, এবং কৃষক যেন এই যে বছর বছর ঋণগ্রস্ত হয়ে যাওয়া। এবং বিএনপি গভর্নমেন্টকে একটা বিষয় ধন্যবাদ দিতে হবে যে তারা এসেই একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা হলো যে কৃষকের ঋণ মৌকুফের ক্ষেত্রে যে ইনিশিয়েটিভটা নিয়েছে, ইট ওয়াজ এ ভেরি অ্যাপ্রিসিয়েটিং একটা ইনিশিয়েটিভ। কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে সত্যিকার কৃষক এটা সুবিধা পাবেন কিনা সেই বিষয়গুলো আশা করি দেখবেন। ওয়ান মোর হচ্ছে আমাদের সার সংরক্ষণ করার ক্যাপাসিটি 45 লক্ষ টন আমরা হচ্ছে বিদেশ থেকে সার আমদানি করতে হয়, কিন্তু আমাদের সংরক্ষণ ক্যাপাসিটি অসম্ভব অপ্রতুল, 6 থেকে 7 লক্ষ টন। বাকিটা বেশিরভাগ সময় আপনারা গুগল করলে দেখবেন যে এটা একেবারে কি বলে ওই আপনার মানে বাতাসে নষ্ট হয়ে যাচ্ছে, গুদামের বাইরে, গুদাম ঘর নাই, সংরক্ষণ করা যাচ্ছে না। সো আমরা এত বড় বড় মেগা প্রকল্প করেছি, কিন্তু একেবারে কৃষি খাতের একটা এসেনশিয়াল জিনিস যে সার গুদাম, সার সংরক্ষণাগার, এই জিনিসটা আমরা করি নাই। সো কৃষি খাতে এরকম সব ধরনের মানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা হয়, কিন্তু এটা হচ্ছে আমি আমার ফুড সিকিউরিটির জন্য এটার উপর ডিপেন্ডেন্ট। আবার এখন আমাকে ফুড ডিপেন্ডেন্ট একটা ইকোনমি তৈরি করার সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা করে ফেলেছি, কারণ আমরা এখন বাইরে থেকে ইনশাল্লাহ কৃষি পণ্য আমদানি করব আমেরিকা থেকে। তো সেটা আল্লাহই বাঁচাবে মনে হয় আমাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।